থাইল্যান্ড বাংলাদেশের মানুষ এবং বাঙালির কাছে অতি পরিচিত একটি নাম। প্রতি বছর প্রচুর বাংলাদেশি মানুষ থাইল্যান্ড ভ্রমণে আসেন। এবার আমরাও এসেছি থাইল্যান্ড ভ্রমণে। 2025 সালের সেপ্টেম্বর মাসের শেষেই আমরা এসেছি থাইল্যান্ড ভ্রমণে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং ফুকেট এবং পাশাপাশি আমরা পাতায়াতেও ঘুরব। থাইল্যান্ড একটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশের পাশাপাশি এখানে হিন্দু ধর্মের প্রভাবের জন্য পরিচিত। রাজধানী ব্যাংকক 1939 সাল পর্যন্ত সিয়াম নামে পরিচিত ছিল। শিল্প, আধুনিক সংস্কৃতি, পর্যটন ও বিনোদনের জন্য থাইল্যান্ড বিশ্ববিখ্যাত। দেখতে দেখতে আমরা রানওয়ের মাটি ছুঁয়ে ফেলি থাইল্যান্ডের ব্যাংকক শহরে। ব্যাংকক শহরেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুবর্ণভূমি অবস্থিত। সুবর্ণভূমি এয়ারপোর্টটি অনেক বড় এবং অনেক সুন্দর সাজানো গোছানো। তো সুবর্ণভূমি এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটি আমরা শেষ করে সেখান থেকে আবার ফুকেটের উদ্দেশ্যে রওনা দিই। এই মুহূর্তে আমরা ফুকেটের এয়ারপোর্টে রয়েছি। এয়ারপোর্টে সমস্ত ফর্মালিটি শেষ করে আমরা এক্সিট পথে বেরোচ্ছি। সাথে রয়েছে আমার বন্ধু ডালিম, আমার বন্ধু সাইদ এবং আনোয়ার ও আবুল সাহেব। পাশাপাশি আছে শামীম নামে আমার এক কলিগ। আমরা আস্তে আস্তে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পথে রয়েছি। আমরা আমাদের পাপাই হোস্টেলে যাব আমরা স্মার্ট বাস করে। এখানে স্মার্ট বাস খুবই পপুলার। সেই স্মার্ট বাসের উদ্দেশ্যে আমরা কজন হেঁটে যাচ্ছি। দেখুন এয়ারপোর্টটি কত সুন্দর সাজানো গোছানো এবং ছাদ চকচকে, বেশ বড়, কোনো হাউকাউ কিংবা কোনো রকম ঝামেলা নেই। তো আমরা সবাই এক্সিট গেটের দিকে এগোচ্ছি। আমরা এখান থেকে এক্সিট গেট বের হয়ে স্মার্ট বাসে উঠব এবং আমাদের গন্তব্য আমাদের পাপাই হোটেলে আমরা রওনা হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা স্মার্ট বাসে উঠেছি। আমরা সবাই এখানে আমাদের যার যার মতো করে সিট নিয়ে বসেছি। এই বলে রাখা উচিত প্যাটং বিচ সংলগ্ন আমাদের হোটেলে পৌঁছতে আমাদের পার পার্সনের খরচ পড়েছে 100 বাত করে। ফুকেট যাওয়ার উদ্দেশ্যে চলতে চলতে আমরা রাস্তার চারপাশের দৃশ্য অবলোকন করতে করতেই এগিয়ে যাচ্ছি। দুধারে আলো ঝলমনি রাস্তা, গাড়ি এবং তাদের জীবনযাত্রা আমাদেরকে অভিভূত করছিল। থাইল্যান্ড খুবই সুন্দর একটি দেশ এবং ফুকেট তার মধ্যে একটি অন্যতম ব্যস্ততম শহর এবং পর্যটন এরিয়া। প্রতি বছর প্রচুর মানুষ এই ফুকেটে ঘুরতে আসে। যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিক। থাইল্যান্ডের বহুল জনপ্রিয় এবং চমৎকার একটি পর্যটন স্থান হলো এই ফুকেট। পাহাড়, সমুদ্র, মন্দির, নাইট লাইফ আর অসাধারণ বীচ, কি নেই এখানে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানগুলো চুম্বকের মতন পর্যটকদেরকে টানে। আন্দামান সাগর ঘেঁষেই এখানকার বীচগুলো। তবে এই সময় ঝড় থাকায় আমরা জেমস বিচ বা মার্কি বিচ এই জায়গাগুলোতে যেতে পারিনি। যাই হোক, আমরা সকালের নাস্তা শেষ করেই এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। যদিও সকাল সকাল এই প্যাটং বিচটা দেখে আমাদের মনটা ভরে গেল। আমাদের হোটেলের সামনেই আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করেছিল। ওই যে সাদা একটি মাইক্রোবাস দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের গাড়ি। আজকে সারাদিন আমাদেরকে নিয়ে ঘুরবে এবং ফুকেটে আনাচে কানাচে আমরা ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বলে রাখি, ফুকেট সাইট সিনে আমাদের গাইড হিসেবে একটি মেয়ে ছিল, যার নাম ছিল কিং। সে আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গা সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছে। দেখুন কত সুন্দর এবং কত স্নিগ্ধ একটি জায়গায় সে আমাদেরকে নিয়ে এসছে। সেখান থেকে সমুদ্র পুরোটি দেখা যাচ্ছে, আন্দামান সমুদ্র। এর পানির রংটাও খুবই সুন্দর, গাঢ় নীল একদিকে, আরেকদিকে ফিরোজা কালারের। এবং আমরা পাহাড় থেকে দেখছিলাম সবাই মিলে এবং খুবই উপভোগ করছিলাম সময়টার সাথে। এখানে আমাদের খুবই ভালো লেগেছে। এখানে আরো কিছুক্ষণ থাকতে পারলে মনটা অনেক ভালো লাগবে। প্রচণ্ড বাতাস, নীল সমুদ্র, নীল আকাশ এবং পাহাড়ের স্তব্ধতা আমাদেরকে সত্যি মুগ্ধ করছিল। তো আমরা এখানে বেশ কিছু সময় কাটিয়ে আমাদের মতো করে আমরা আবার আমাদের
পরবর্তী গন্তব্যের দিকে রওনা হচ্ছিলাম। তারপরে এখানকার সৌন্দর্য আমাদেরকে সত্যিই বিমোহিত করছিল। কাউকেই আমাদেরকে এতটুকু ক্লান্তিবোধ মনে হয়। খুবই ভালো লাগছিল। জায়গাটিতে অনেকক্ষণ থাকার পরে আমাদের ডাক পড়লো আবার গাড়ির দিকে। সবাই নিচের দিকে নেমে আসতে শুরু করলাম। আমরা এই জায়গাটিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে মনটাকে খুব চাঙ্গা করে নিলাম। তো আমরা এখান থেকে আস্তে, আস্তে নেমে নিচের দিকে যাচ্ছি। মোটেও ভাল লাগছে না এখান থেকে চলে যেতে। মনে হচ্ছে আরো কিছুক্ষণ বসে থাকি, আরো উপভোগ করি এই সুন্দর সমুদ্রটাকে, এই সুন্দর প্রকৃতিকে, এই সুন্দর পাহাড়কে, এই সুন্দর বাতাস। সত্যিই খুব চমৎকার এই জায়গাটা। খুবই ভাল লাগছিল। মন কোনোভাবেই যেতে চাচ্ছিল না। তারপরেও যেতে হবে সেহেতু আমরা যাচ্ছি। তবে বলে রাখি, এই পুরো প্যাকেজটাতে, ডে ট্যুরের প্যাকেজটাতে আমাদের খরচ পড়েছে জনপ্রতি ৭৫০ বাত করে। তো আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের সাথে তারা আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে যাবে। তবে এখানে শুধুমাত্র লাঞ্চটি ইনক্লুড। আমরা শুধু লাঞ্চ। আজকের দিনের দ্বিতীয় গন্তব্যস্থল একটি বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা। এটি প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে চালু হয়েছে। এটিও একটি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। তো আমাদেরকে কিম দেখাচ্ছে কিভাবে এখানে বাদাম প্রক্রিয়াজাতকরণ করা হয়, কি, কি ধরনের বাদাম প্রক্রিয়াজাতকরণ করা হয়। সে আমাদেরকে বুঝাচ্ছে। এখানে অন্যান্য দেশের পর্যটকরা রয়েছেন। তো সবাই মিলে আমরা আসলে দেখব এখানে কিভাবে বাদাম কাঁচা অবস্থা থেকে প্রক্রিয়াজাতকরণ করা হয়। এখানে একজন মহিলা, তিনি একদম কাঁচা বাদাম থেকে বাদাম প্রক্রিয়া করে সেটাকে প্যাকেটিং পর্যন্ত কিভাবে তৈরি করা হয় সেটি করছেন এবং আমাদেরকে দেখাচ্ছেনও আমাদের গাইড কিম। তো আমরা সবাই সেখানে থেকে এটা উপভোগ করছিলাম। দেখতে বেশ ভালোই লাগছে। এখানে কিম দেখাচ্ছে কিভাবে বাদাম থেকে বিভিন্ন রকম বাদাম তৈরি করা। তো আমরা জেনেছি কিমের কাছ থেকে এখানে ১৭০ রকমের বাদাম তৈরি করা হয় এবং বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় এই বাদাম বিক্রি এবং স্যাম্পলিং করা হয়। এখানেই রয়েছে প্রায় ১৭০ রকমের বাদাম। তো এটি ফুকেট শহরের একটি অন্যতম আকর্ষণ এবং সাধারণত পর্যটকরা এখানে সিটি ট্যুর হিসেবে এখানে দেখতে আসেন। এই স্থানটির, এই বাদাম কারখানাটির নাম হচ্ছে ক্রাশ নাট। এরপর আমাদের গাইড কিম আমাদেরকে নিয়ে এলো ফুকেটের সবচেয়ে পুরনো এবং প্রধান মন্দির, যার নাম হলো ওয়াট চালং। এখানে এসে সে আমাদের মন্দির এবং এর ঐতিহ্য, অতীত, স্থাপত্য সম্পর্কে বেশ কিছু ধারণা দিল। সে আরও বলল এটি ফুকেটের সবচেয়ে জনপ্রিয় একটি স্থানের মধ্যে স্থান। আনুষ্ঠানিকভাবে এই মন্দিরটি ওয়াট চাইয়া হাত রাম নামে পরিচিত এবং ফুকেটের অন্যান্য ২৯টি মন্দিরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে এটি বিবেচিত হয়। ওয়াট চালং এটি ফুকেটের সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ একটি মন্দির। এই মন্দিরটি ১৮৭৬ সালে একটি চীনা বিদ্রোহ দমনে সাহায্যকারী ২ সন্ন্যাসীর জন্য পরিচিত ছিল, যাদের রাজা বিশেষ উপাধি দিয়েছিলেন। মন্দিরের প্রধান আকর্ষণ হলো এর মধ্যে একটি ৬০ মিটার উঁচু স্তূপ বা চেদি রয়েছে। এখানে দর্শনার্থীর জন্য প্রবেশ করার ক্ষেত্রে বেশ কিছু আবশ্যকতা রয়েছে, যেমন ছোট পোশাক বা স্লিভলেস শর্ট পরা যাবে না। এর প্রতিটি মন্দিরের স্থাপত্য ছিল ভীষণ চমৎকার, অসাধারণ কারুকার্য। প্রতি মন্দিরের কারুকার্য আলাদা সৌন্দর্য বহন করে, তাই
প্রতিনিয়ত এখানে হাজার হাজার পর্যটক আসে বিভিন্ন দেশ থেকে। আমরাও তা অবাক হয়ে এর প্রতিটি কারুকার্য খুবই সুন্দরভাবে অবলোকন করছিলাম। এখানে আমরা বেশ কিছুক্ষণ অবস্থান করার পর আমাদের গাইড কিম অ্যাপে আমাদেরকে নিয়ে আসলো ঐতিহ্যবাহী স্থাপত্য ফুকেটের ওল্ড টাউন এখানে। আমাদের বুঝিয়ে দিল কিভাবে আমরা এই ওল্ড টাউনটি ঘুরবো এবং আবার একই স্থানে ফিরে আসবো ঘন্টাখানেকের মধ্যে। এখানকার ভবনগুলো চীন এবং পর্তুগালের স্থাপত্য শৈলীর সাথে এক চমৎকার মিশ্রণ। কিম আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো এবং এই রাস্তা দিয়ে আবার চলে আসবো এখানটাতেই। ঘন্টাখানেকের মতো সময় আমরা পাবো এখানে। এখানে প্রতিটা বিল্ডিংই সেই পর্তুগিজ আমলের আদলে এখনো দাঁড়িয়ে আছে। এর প্রত্যেকটা স্থাপত্য শৈল ডিজাইন সত্যি মনোমুগ্ধকর এবং এখানকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন রকম পণ্য সাজিয়ে দোকানগুলো খুলে বসে আছে পর্যটক আকর্ষণের জন্য। যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা একটু তৃষ্ণার্ত হয়ে গেলাম। আর এই মুহূর্তে শামীম সাহেব ভেন্ডিং মেশিন খুঁজে পেল। এখান থেকে ২০ বাথের বিনিময়ে একটি এবং দুটি করে আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে শুরু করলাম। সামনে একটা বড় রেস্টুরেন্ট দেখলাম, বাট খালি, পুরোটাই খালি। তো শামীম সাহেব ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস দুটো বের করে নিয়ে এগোতে থাকলো, আমিও একটু সামনের দিকে এগোলাম। এবার আমরা এখান থেকে আমাদের গন্তব্যে যেয়ে কিংসহ আমরা আমাদের সবাই আমাদের যার যার হোটেলে পৌঁছে যাব। সেখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার পরে আবারও বেরোবো। যাই হোক, আমরা সেখান থেকে ঘুরে এসে রাতের বেলা আমাদের হোটেলে এসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিচের দিকে এগোলাম, ওয়াকিং স্ট্রিটের দিকে। দেখি বিচের সামনে অনেক মানুষ, নানা বয়সী, নানা দেশি মানুষজন, আর কিছু কম বয়সী এবং মধ্যবয়সী মেয়েরা বিভিন্ন মিউজিকের তালে তারা নাচ করছেন। এখানে ইন্ডিয়ান আছে, এখানে চাইনিজ আছে, পাকিস্তানি আছে, নানা বয়সী মেয়েরা আছে, ছোট ছোট বাচ্চা মেয়েরাও আছে। আমরা তাদের সাথে কথাও বলেছি। তো তাদের বিভিন্ন মিউজিক তালে আসলে নাচ করে মানুষজনকে এন্টারটেইন করতেছে এবং কিছু কেউ যদি সাহায্য করতে চায় সেক্ষেত্রে এখানে সাহায্য করার বক্সও রয়েছে। যাই হোক, আমরা এটা শেষ করে ওয়াকিং স্ট্রিটের দিকে চলে আসলাম, বিখ্যাত প্যাটং বিচের ওয়াকিং স্ট্রিট, ফুকেটের বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। এখানেই, এটাই বাংলা রোড। তো যাই হোক, আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবার পেটে কিছু দিতে হবে আসলে। এখন রাত প্রায় 11:30 বাজে। তো আমরা আমাদের আজকে রাতের খাবার খাওয়ার জন্য একটা টার্কিশ রেস্টুরেন্টের খোঁজের উদ্দেশ্যে বেরিয়েছি।
তো আমরা আস্তে, আস্তে সেদিকে এগোলাম। তো এইখান থেকে যেতে, যেতেই দেখলাম যে বিভিন্ন রেস্তোরাঁগুলোতে বিভিন্ন নাচ গান হচ্ছে, বিভিন্ন মিউজিক হচ্ছে, বিভিন্ন বয়সী, বিভিন্ন দেশের আ লোকজনরা সেখানে ভিড় করেছে। সবাই সেখানে আ আনন্দ ফুর্তি করতেছে। তো আমরাও বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। কারণ আমরা যাবো আসলে তার্কিশ রেস্টুরেন্ট এটা খুঁজে পেতে একটু সময় লাগছে আমাদের। এর মধ্যে আমরা ওয়াকিং স্ট্রিটটা কিছুটা সময় আ পার করলাম। তারপরেই পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত আ টার্কিশ রেস্টুরেন্ট এবং এখানেই আজকের আমাদের রাতের খাবারটি শেষ করলাম। যাই হোক আপনারাও দেখতে থাকুন। পরবর্তীতে আমাদের কালকে সকালে আমরা পাতায়ার উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের সামান্য রকমও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন যাতে নেক্সট কোনো ভিডিও বানাতে আমার আরও সহজ হয় এবং আমি উদ্বুদ্ধ হই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।